আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠশালা আইসিটি একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে এই ক্লাসে আমরা শিখব শতক সারণী, অর্থাৎ আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অংশে ডিজিটাল ডিভাইসের শতক সারণী নিয়ে আমরা আলোচনা করব। শতক সারণী কি, শতক সারণী কাকে বলে, শতক সারণীর সংজ্ঞা প্রদান করো, এইগুলো আমাদের প্রায় ক পাঠে চলে আসে। সেক্ষেত্রে শতক সারণীর সংখ্যাটা জেনে নেওয়া জরুরি। আমরা শতক সারণীর সংখ্যাটা একটু জেনে নেই। শতক সারণীর সংখ্যা হচ্ছে যে সারণীর মাধ্যমে বুলিয়ান আলজেব্রার বিভিন্ন ইনপুটের মানগুলোর সম্ভাব্য আউটপুট মান পাওয়া যায় তাকে শতক সারণী বা ট্রুথ টেবিল বলা হয়। ট্রুথ টেবিল হচ্ছে ইংরেজি, যার বাংলা হচ্ছে শতক সারণী। যদি বলে ট্রুথ টেবিল কি, একই সংখ্যা। শতক সারণী কি, একই সংখ্যা। ঠিক আছে, সংখ্যা একটাই, জাস্ট ভাষাটা ভিন্ন হবে বা প্রশ্নটা ভিন্ন হবে। যাই হোক, আমরা আজকে এই ক্ষেত্রে আমরা শিখবো হচ্ছে শতক সারণী কীভাবে লিখতে হয়, এটা কীভাবে আমরা সারণীগুলো করবে গড় করবো, সেগুলো আমরা শিখবো। শতক সারণী যদি ইনপুট, আমরা ইনপুট যদি এন সংখ্যক হয়, কী হয়, ইনপুট 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 যদি, এটা হচ্ছে নোট, তোমরা নোট লিখে রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের লাগবে। যতগুলো শতক সারণী করবো তত সবগুলো ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, ইনপুট যদি এন সংখ্যক হয়, এন সংখ্যক হয়, তাহলে শতক সারণীর সারি সংখ্যা হবে, সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। কি বললাম, ইনপুট যদি আমার n সংখ্যক হয়, তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক কি হবে, সারি হবে। সেটা কি এরকম, সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আমার ইনপুট কিনলাম, n নিলাম, তাহলে আমাদের সারি হবে কি, সারি হবে 2 টু দি পাওয়ার n, তাই না? তাহলে n এর জায়গায় আমরা মান, বিভিন্ন ধরনের মান বসাতে পারি। অর্থাৎ n ইকুয়াল টু যদি আমরা 1 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি হবে, 1 হবে। তাহলে মান কি আসে, 1। অর্থাৎ আমার যদি 2 টু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 হবে। আমাদের যদি n মান 1 হয়, অর্থাৎ যদি আমরা একটা ইনপুট নেই, সেক্ষেত্রে আমার সারণী হবে 2টা। এখন কথা হচ্ছে সারণী 2টা হলো কেন, সেটা আমরা একটু ব্যাখ্যা করি। আমরা জানি আমাদের মেশিন 2টা বুঝতে পারে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এখানে 0 আর 1 থাকার কারণে আমাদের সারণী 2টা, অর্থাৎ একটা ইনপুটের 2টা মান, সম্ভাব্য মান আমরা পাই। যেমন আমরা এ নিলাম, এই এর জন্য আমাদের 2টি গড় নিতে হবে, 2টি ইনপুট, অর্থাৎ এর জন্য একটা 0, একটা 1। ঠিক আছে, অর্থাৎ ইনপুট একটা, কিন্তু আমাদের গড় 2টা হবে। ঠিক আছে, কারণ কি, একটা 0, একটা 1, অর্থাৎ আমি বড় করে লিখি, একটা হচ্ছে 0-এর গড়, একটা কি 1-এর গড়। ঠিক আছে, এই জন্য আমার কি হচ্ছে, একটা ইনপুট নিলে গড় হচ্ছে 2টি। আর একটা সূত্র থেকে পাচ্ছি, n এর মান 1 হলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি 2, অর্থাৎ 2টা সারণী আমাদের হবে। আর 2টা সারণী হচ্ছে এরকম। এরপরেরটাতে আমরা আসি, n ইকুয়াল টু যদি কি হয়, 2 হয়, তাহলে 2 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, তাহলে কি হবে 4। অর্থাৎ আমাদের যদি 2টা ইনপুট হতো, এ আর বি, যদি আমি 2টা ইনপুট নেই, সেক্ষেত্রে আমাদের সামনে অঙ্কটা 4টা। ঠিক আছে, এরকম আমরা যদি n এর মান কি হয়, n এর মান যদি আমি 3 ধরি, 3 ইনপুট 3টা হতেই পারে স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে হচ্ছে 2 টু দি পাওয়ার n এর জায়গায় কি হবে, 3 হবে। তাহলে 3 হলে কত হবে, 8 হবে। অর্থাৎ কি 8টা সারণী হবে। ঠিক আছে, আমাদের সারি সংখ্যা হবে 8টা। ঠিক আছে, এরপর হচ্ছে যদি n এর মান 4 হয়, আমরা 4 নিতে পারি, তাহলে 4 নিলে কি হবে, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে, 16, অর্থাৎ 16টা। n এর মান যদি 4 হয়, অর্থাৎ a b c d, আমরা যদি এরকম নিই, অথবা d1 d2 d3 d4 এরকম যদি নিই, অথবা কি c1 c2 এভাবে আর কি, যে আমরা 4টা নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের সারি সংখ্যা হবে কয়টা, 16টা। তাহলে সারি সংখ্যা কয়টা হবে, আশা করি এই প্রশ্নটা তোমাদের আর হবে না, কারণ তোমরা এটা জেনে গেছো। সারি সংখ্যা কয়টা হবে সেটা তোমরা অলরেডি এখন জানো। আমরা এখন একটু একটা লজিক জানবো, সেটা হচ্ছে সারি সংখ্যায় যে
চারটা হলো, এই চারটা ক্ষেত্রে আমরা কীভাবে মানগুলো লিখবো, হ্যাঁ মানগুলো বসাবো সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ আমি এগুলো মুছে দিলাম, তোমরা এগুলো কী করো, স্ক্রিনশট রেখে দাও। হ্যাঁ আর তারপরে বা খাতায় লিখে নাও, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। আমরা এখন দেখবো কি ইনপুট যদি আমাদের কয়টা হয়, 2টা হয়, তাহলে আমাদের হ্যাঁ স্বাভাবিক সংখ্যা কয়টা হবে, 2 টু দি পাওয়ার n। তো n এর জায়গাতে আমরা কি বসাবো, যেহেতু n এর মান না আসে করছে 2, তার 2 বসালে 4টা হলো। এখন কথা হচ্ছে 4টা, তাহলে a আর কি b, 2টা আমার ইনপুট, তাই না? এই 2টা ইনপুটের ক্ষেত্রে গড় কয়টা হচ্ছে, তাহলে 4টা, 1 2 3 4, এই 4টা হচ্ছে আমার গড়। এই 4টা গড় যে মানগুলো, এই মানগুলো আসলে আমরা কীভাবে বসাবো সেটা আমরা একটু এখন যুক্তি দেখবো। হ্যাঁ তো সেটা কীভাবে দেখি, সেটা হচ্ছে এরকম, আমরা জানি যে আমাদের 2টি মান, হ্যাঁ সম্ভব মান 2টা, একটা 0 একটা 1, সত্য মিথ্যা, তাই না? তো 0 আর 1, হ্যাঁ এই 0 আর 1 এই 2টা যদি হয় তাহলে কীভাবে সাজে, এরকমভাবে সাজে না, 0 0, তারপরে কি 0 1 সাজে, তারপরে কি 1 এর সাথে 0 সাজে, এরপরে কি আবার হচ্ছে 1 এর সাথে 1 সাজে, এরকম না বিষয়টা। আমরা পূর্ববর্তী এইটা দেখেছিলাম, হ্যাঁ বুলিয়ান অলজেব্রা প্রথম ক্লাস, হ্যাঁ তোমরা যারা দেখো না সেটা ডেসক্রিপশন থেকে অথবা আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নাও। হ্যাঁ এটা কীভাবে সাজাতে হয় আমরা সেখানে দেখছি, এটা এইভাবে সাজায়। এখন দেখো এক্ষেত্রে আমাদের প্রথম যে মানগুলো আছে এটা একটু খেয়াল করো। প্রথম না আমরা কী করি, এর মান ধরি, অর্থাৎ এখানে A0, এটা প্রথম আছে, এটা প্রথম আছে, এটা প্রথম আছে, ঠিক আছে? তাহলে এই প্রথমের মানটা আমরা কী ধরবো, এ ধরবো, এই প্রথমের মানটা এ ধরলাম। তাহলে প্রথম মান যদি আমি এ ধরি তাহলে কীভাবে এটা বসায় দেখো তো, এটা 0 এটা 0 এটা 1 এটা 1, তাহলে কী হচ্ছে এখানে, এখানে হচ্ছে কি, হ্যাঁ এখানে হচ্ছে 0 0 1 1, এরকম না? অর্থাৎ এইটা যে সাজাইছি আমরা, এই সাজানোর উপর ভিত্তি করে আমরা কি এভাবে লিখতে পারি না, হ্যাঁ এভাবে লিখতে পারি। তারপরে কি, তারপরে যদি আমরা ভি ধরি, অর্থাৎ এইগুলো সবগুলো আমার কি সবগুলো আছে আমার এই সবগুলো এর মান, তাহলে এটা কি আমার বির মান, এটা আমার বির মান, হ্যাঁ এটা আমার বির মান, এটা আমার বির মান, তাহলে বির মান আমরা কি দেবো, 0, তারপরে কি 1, তারপরে কি আছে 0 আছে, তারপরে 1 আছে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4টা ঘরের অর্ধেক কি পাইছি 0, 4টা ঘরের বাকি অর্ধেক পাইছি কি 2, অর্থাৎ 4টা ঘরের অর্ধেক হচ্ছে 0, অর্ধেক হচ্ছে 1। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধেক 0 অর্ধেক 1। তারপরের ঘরে কি হয়েছে, এর অর্ধেক, এই 2টার অর্ধেক, তার অর্ধেক কি অর্ধেক 0 অর্ধেক 1, অর্ধেক 0 অর্ধেক 1, এরকম হয়েছে না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, হ্যাঁ এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে সার্বজনীন যে মানগুলো আছে এই মানগুলো, হ্যাঁ আমরা বসানোর ক্ষেত্রে অর্ধেক 0 অর্ধেক 1, অর্ধেক 0 অর্ধেক 1 এভাবে বসাই। তাহলে আমরা আরেকটা ই করি, উদাহরণ দিই, তাহলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা 3টা ইনপুট নেই, তাহলে আমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়। আমরা 3টা ইনপুট নেই, তাহলে 3টা ইনপুটের ক্ষেত্রে এন এর মান কত, 3, 3টা ইনপুট, হ্যাঁ অর্থাৎ আমরা এ বি সি 3টা ইনপুট নিলাম, এন এর মান কি হলো 3 হলো। তো সারি সংখ্যা কি হবে, 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 2 কিউব, হ্যাঁ 2 টু দি পাওয়ার n এর জায়গায় 3 বার 2 কিউব না 8। তাহলে আমাদের সারি সংখ্যা হবে 8টা। তাহলে আমার এ একটা, বি একটা ঘর কলাম, সি আর একটা কলাম, হ্যাঁ এই 3টা কলামের জন্য আমার কি হবে 8টা ঘর হবে, ঠিক আছে? ঘর হবে কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে আমার 8টা ঘর, তাই না? এই হচ্ছে আমার ইনপুটের 8টা ঘর। আমরা কি এই মান, এই ঘরগুলো তো ফাঁকা, সরি এই ঘরগুলো তো ফাঁকা, এই ফাঁকা ঘরগুলো কীভাবে আমরা পূরণ করবো সেটা আমরা কীভাবে দেখলাম, মাত্র আমরা দেখলাম হচ্ছে যে অর্ধেক 0 হয় আর অর্ধেক 1 হয়। তাহলে এখানে 8টার অর্ধেক একটা 4টা, তাহলে 4টা কী হবে 0 হবে, তাহলে 4টা 0 0 0 0 0 1 1 1, অর্থাৎ আমার 4টা 0 4টা 1 আসছে, তাই না? হ্যাঁ এরকম না, এখানে এই 4টা কী হয়েছে 0 হয়েছে আর এই বাকি 4টা 1 হয়েছে। তাহলে পরবর্তীটা আমরা কী বলছিলাম, যে প্রথম যে অর্ধেক আছে তার অর্ধেক হবে, অর্থাৎ এখানে 4টা অর্ধেক 2টা, তাহলে 2টা 0 2টা 1, অর্থাৎ এই ভি ঘর কী হবে তার অর্ধেক হবে, এক ঘরের অর্ধেক হচ্ছে ভি,
আমরা তাহলে এখানে কি হবে, প্রথম দুইটা জিরো, পরে দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। তাহলে এরপরের ঘর কি আমরা বলছিলাম, এরপরের ঘর এই ঘরের অর্ধেক, অর্থাৎ ভি ঘরের অর্ধেক। তাহলে ভি ঘর কি আছে, দুইটা আছে, চারটা আছে, হ্যাঁ সরি আমাদের প্রথম ঘর কটা, চারটা ছিল, চারটা অর্ধেক কটা, দুইটা পেয়েছিলাম, তাহলে দুইটা জুড়ে দুইটা ওয়ান এরকম লিখছিলাম। এখন কি এইটার দুইটার অর্ধেক কি একটা, তার মানে কি একটা জুড়ে একটা ওয়ান, তাই না? তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আমরা এইভাবে শতক সারণীর ইনপুটের মানগুলো লিখব। যে কোনো শতক সারণী আসুক না কেন আমাদের ইনপুট মান এইরকমই হবে। আশা করি তোমাদের শতক সারণী সারি এবং ইনপুটের মানগুলো লেখা নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না ইনশাল্লাহ। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যদি এরকম থাকে নোট, অনেক ক্ষেত্রে আমরা দেখি নোট বি নোট এরকম আসে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো সেটা একটা দেখি। এখান থেকে আমরা নিলাম নোট। আমরা জানি নোট মানে হচ্ছে বিপরীত, কার বিপরীত, এর বিপরীত। তাহলে এর যে মানগুলো আছে এখানে তার বিপরীত মানগুলো লিখলেই নোটের মান পেয়ে যাব। অর্থাৎ এখানে আছে জিরো, এর ক্ষেত্রে প্রথম ঘর কি আছে, জিরো আছে, তাহলে জিরোর ক্ষেত্রে এখানে কি হবে, ওয়ান হবে, জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে, ওয়ান আছে জিরো হবে, তাই না? এরকম। অর্থাৎ আমাদের আমরা জানি যে পুরো বা নট মানে হচ্ছে বিপরীত, তাই না? তাহলে এখানে এর যে সব মানগুলো আছে বিপরীত করে দিলে এ নোটের মান পেয়ে যাবো। তাহলে বি নোট যদি বলতো তাহলে বি জায়গা জিরো আছে ওয়ান লিখতাম, জিরো আছে ওয়ান লিখতাম, ওয়ান আছে জিরো লিখতাম, ওয়ান আছে জিরো লিখতাম, এরকম, ঠিক আছে? এখন আমরা আরেকটা বেশি দেখবো, সেটা হচ্ছে যে আমাদের সমীকরণ, অনেক ক্ষেত্রে আমরা আমাদের সমীকরণগুলো লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো আউটপুট সমীকরণগুলো, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমার ইনপুট। একটি ক্লাসে আমি শতক সারণী যতগুলো জিনিস আছে সবগুলো বিষয় আমি শিখে দিচ্ছি, যাতে এটা নিয়ে আর কনফিউজ না থাকে তোমাদের। আমরা একটা আউটপুট নিব এবং আউটপুট থেকে আউটপুট সমীকরণ, অর্থাৎ শতক সারণী সমীকরণ কীভাবে লিখতে হয় সেটা লিখব, ঠিক আছে? আমাদের ধরো এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি, কথার কথা এরকম একটা আমাদের হ্যাঁ আউটপুট আসবে। তাহলে সেটা আমরা কীভাবে করবো সেটা দেখবো, আউটপুট সমীকরণ। এখানে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা কি হতো যোগ করতে হবে। তাহলে আমরা যোগের ক্ষেত্রে কি জানি, সম্ভাব্য মান একটি কি হলে সত্য হলে সম্পূর্ণ মান সত্য। তাহলে এখানে তিনটা যোগ, এক দুই তিনটা জিরো, তাহলে কি হবে জিরো। এখানে কি ওয়ান, এখানে কি ওয়ান, এখানে কি ওয়ান 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 ওয়ান, বাকি সবগুলো কি ওয়ান, অর্থাৎ এরকম আসে। হ্যাঁ, তোমরা যোগ করে দেখো এইভাবে হবে, মিলবে, ঠিক আছে? এখন এখানে জন্য আউটপুট সমীকরণটা লিখি, সেইখানে কীভাবে লিখবো, হ্যাঁ আউটপুট সমীকরণ। আউটপুট সমীকরণ আউটপুট সমীকরণের ক্ষেত্রে আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে যে গড়গুলো ওয়ান আসে ওই গড়গুলো নিতে হয়। তো তুমি একটু খেয়াল করো আমাদের আউটপুটে কোন কোন গড় ওয়ান আসছে, আমাদের এই গড়ে ওয়ান আসছে, 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 অর্থাৎ এই সবগুলো গড়ে কি আসছে, আমাদের মান কি আসছে, ওয়ান আসছে, তাই না? তাহলে আমাদের যে মান যে ওয়ানগুলো আসছে এটা আমরা নেব, অর্থাৎ ওয়ানের আমরা এদিকে টান দেবো। তো ওয়ানের আমরা যদি কি করি, এদিকে টান দিই, তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সরি আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে ওয়ান আছে। তাহলে আমরা এটা কীভাবে লিখবো, এটা সমীকরণের ক্ষেত্রে কীভাবে লিখবো সেটা আমরা দেখবো। এখানে আমাদের আউটপুটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে হ্যাঁ এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান আর এ নট ইকুয়াল টু হচ্ছে জিরো, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ওয়ানকে এ ধরা হয়েছে এবং জিরোকে নট ধরা হয়েছে। তাহলে এখানে যে গড়ে জিরো থাকবে ওগুলো আমাকে নট ধরতে হবে। তাহলে এখানে কি আছে জিরো, তাহলে কি হবে এ নট, হ্যাঁ সমীকরণ। এখানে কি হবে, আমরা এটা এখানে লিখতেছি, তাহলে এ নট, তারপর বির ঘরে জিরো আছে কি হবে বি নট, তারপর সি আছে ওয়ান, এই জন্য সি হবে। তাহলে এ নট বি নট সি, একটু কি বুঝাইতে পারছি আমি?
এখানে কি কেন এভাবে লিখলাম, কারণ হচ্ছে জিরো থাকলে নট হবে। আমি বলেছি পূর্বেই যে যখনই আমাদের জিরো হবে তখনই নট হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী ঘরে আমরা যোগ দিলাম, এই ঘরে যদি আমরা দেখি তাহলে এখানে কি, হ্যাঁ এখানে হচ্ছে যে এর ঘরে, হ্যাঁ এর ঘর জিরো, সির ঘরে জিরো, আর বির ঘর কি ওয়ান, তাহলে কি হবে এর ঘরে জিরো, তাহলে জিরো মানে কি এ ভাগ, জিরো মানে এ ভাগ, আর বি তারপর কি সি বার অর্থাৎ সি নো, ঠিক আছে। বা নোট এক জিনিস। তারপর হচ্ছে আমরা পরেরটা যদি দিই তাহলে কি হচ্ছে না এ নট বি সি, তাহলে এ নট ডট বি ডট সি। তারপরে যে আমরা নেই, হ্যাঁ পরের ঘর তিনটা নিছি, এরপরে ঘর এটা 4 নম্বর ঘর কি আছে এ আছে, এখন কিন্তু এ আছে, হ্যাঁ আর কি আছে সরি এ, তারপরে বি নট সি নট এরকম, তাই না। তারপরে যদি আমরা লিখি এরপরের ঘর যদি আমরা দেখি, এই ঘরটা যদি দেখি এখানে কি আছে 1, এখানে 0, এখানে 1, তাহলে কি জিরোর জন্য এ, 1 এর জন্য এ, জিরোর জন্য কি নট, তাহলে বি নট আর কি সি, তাহলে এ বি নট তারপরে কি সি, তাই না এরকম। এরপরের ঘরটা যদি আমরা নেই তাহলে কি এখানে যদি নেই এটা, তাহলে কি এ বি সি নট, কেন সি নট কেন, কারণ জিরো, তাহলে এ বি সি নট। এরপরের ঘর যদি আমরা নেই তাহলে সবগুলো ওয়ান আছে, তাহলে এ বি সি, তাহলে কি হবে এ বি সি। আশা করি তোমরা কিভাবে আউটপুট সমীকরণ লেখা সেই বিষয়টা জানতে পারছো। আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম সত্যক সারণী কি, সত্যক সারণীর সারণী কয়টা হবে, কীভাবে আমরা ইনপুট কয়টা হলে সারণী কয়টা লিখবো সেটা, সারণীর ভিতরে কীভাবে মান বসাবো সেটা দেখলাম, এবং আউটপুট সমীকরণ কীভাবে লিখতে হবে সেই বিষয়টি আমরা দেখলাম। অর্থাৎ সত্যক সারণীর যত তোমার প্রশ্ন সবগুলো একটা ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালো করে শিখবা এবং এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। একটা জিনিস হচ্ছে তুমি একবার ক্লাস দেখলা যে নিজে প্র্যাকটিস করবে না, তাহলে সেই বিষয়টা কিন্তু তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না, মনে থাকবে না, ঠিক আছে। তাহলে নিজে প্র্যাকটিস করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে আরও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।